আমি ডয়ারটা আস্তে করে বন্ধ করে উঠে দাঁড়াতেই শাওন আমার এক হাত ধরে টান দিয়ে আমাকে বিছানায় নিয়ে এলো আর আমার দু হাত বিছানার সাথে চেপে ধরলো। আমি চোখ বড় সড়ো করে তাকিয়ে বললাম, এত রাতে আমার রুমে কী করছেন? শাওন বলল। আমি একটা ঢোক গিলে হাসার চেষ্টা করলাম। বললাম, বাথরুমে এসেছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, বাথরুমের ডয়ারে থাকে। শাওন কড়া চোখে তাকিয়ে বলল। আমি এদিক ওদিক তাকিয়ে বললাম, ইঁদুর ছিল। আমার এই রুমে ইঁদুর, পেন্টিংয়ের রুমে বিড়াল, আর সারা রুম জুড়ে ঘুরে বেড়ায় তোমার মতো একটা গাধা। চিড়াখানা পেয়েছো? আমি মনে মনে বললাম, নিজে যে গরিলা সেটা বলতে ভুলে গেছো না? এখন ছাড়ুন। শাওন আরও শক্ত করে হাত দুটো চেপে ধরল। কী করছেন আপনি? লাগছে তো। কী করতে এসেছো? আপনার সাথে ঘুমাবো তাই এসেছি। আমি রেগে বলে উঠলাম। আরও বললাম, হয়েছে খুশি? আপনি শোনেন। শাওনের রিয়েকশন বুঝতে পারছি না। অবাক তো হয়েছে, কিন্তু ভ্রু কুচকে তাকিয়ে আছে। উফ, আর কত সময়? এখন আর পারছি না, গরম লাগছে। আপনি প্লিজ ছাড়ুন আমাকে। আপনি আমাকে এভাবে ধরলে আর ছাড়তেই চান না। ফুলসজ্জার রাতে শাওন ফট করে বলে উঠল। আর আপনি কি? আমি গোমরা মুখ করে বললাম, তুমি সত্যিই গাধা। বলে শাওন উঠে বসলো। আমি শুয়ে থেকে দু হাত চোখের সামনে ধরে বললাম, আপনি আবার লাল বানিয়ে দিয়েছেন হাতের কবজি। শাওন বলল, এখন যাও এখান থেকে। আমি প্রশ্ন করে ফেললাম, আপনি আমাকে ওই মুভিটা দেখতে দেবেন না কেন? শাওন কড়া চোখে তাকিয়ে বলল, সেটা তোমার জানার দরকার নেই। আপনি দেখেছেন তাই না? হাই তুলতে তুলতে বললাম। শাওন রেগে গিয়ে বলল, তুমি অতিরিক্ত কথা বলো। আমি শাওনের কথা কান্না দিয়ে গলায় বললাম, আমি তো দেখতে চাই। সাথে সাথে শাওনের ফোন বেজে উঠল। আমি শুয়ে থেকে ঘাড় ঘুরিয়ে আমার বাম পাশে পড়ে থাকা শাওনের ফোনটার দিকে তাকালাম। শাওন ফোনটা নিয়ে বিরক্তির সাথে কেটে দিল। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে রইলাম। কাটার পরে আবার ফোন এসে ঢুকলো। এদিকে আমার প্রচুর ঘুম পাচ্ছে, ইচ্ছা করছে এখানেই ঘুমিয়ে যায়। কিন্তু সুন্দর বিছানায় শাওন ফোন আবার কেটে দিয়ে বলল, আমি কোনো উত্তর দিলাম না। শাওন ভুরু কুচকে তাকে বলল, হ্যাঁ আমার এখানে ঘুমাচ্ছ কেন? আমি ঘুম ঘুম চোখে উঠে বসলাম আর বললাম, হ্যাঁ যাচ্ছি। আমার তো কাজ নেই, আপনার সাথে ঘুমাবো। ওনার রুম থেকে বেরিয়ে এসে সোফায় পড়ে এক ঘুম দিয়ে দিলাম। অনেক সকালে ঘুম ভেঙে গেল 1 বাজে স্বপ্নে। উঠে বসলাম, হাতের মুঠো থাকা চাবিটা নিয়ে পড়ে আছে, সেটা হাতে তুললাম। তারপর ঘড়ির দিকে তাকালাম, ভোর 5:30। শাওনের রুমের দরজার দিকে ঘাড় ঘুরে উকি দিলাম। ঘুমাচ্ছে মনে হয়। আমি একটা ঝলমলে হাসি দিয়ে সেই রুমের সামনে গেলাম। চাবি ঘোরাতেই দরজাটা খুলে গেল। আমি চাবিটা দরজা থেকে নিয়ে ঢুকলাম। জলদি ডাস্টবিনের কাছে গিয়ে খুঁজতে লাগলাম। এখানে নেই, তাহলে কোথায়? রাগে পা ধাপাধাপি করে চিন্তা করতে লাগলাম। আমি আশেপাশে তাকিয়ে ওই টেবিলটার দিকে গেলাম। টেবিলটার 4টা ড্রয়ার আছে। আমি ড্রয়ারগুলো খুলতে লাগলাম। একদম নিচেরটা খোলার জন্য যখন বসলাম, তখন দরজা খোলার আওয়াজ পেলাম। সাথে সাথে টেবিলের নিচে ঢুকে গেলাম। টেবিলটা কাঠের, এটা এক সাইডে ঢাকা আর সেই সাইজে চেয়ার থাকে, সেই সাইডটাও খোলা। লুকানোর জন্য তো ভালো। আমি টেবিলের নিচে বসে 2 পায়ের হাঁটু 2 হাত দিয়ে জড়িয়ে ধরে ভয়ে সামনে পিছুতে হেলতে হেলতে মনে মনে বললাম। এখন শাওন রুমে ঢুকতে ঢুকতে গম্ভীর গলায় বলল, আমি জানি তুমি টেবিলের নিচে আসো। আমি কাঁচুমাচু হয়ে বসে রইলাম। শাওন এসে টেবিলের কাছে দাঁড়িয়ে হাঁটু ভাঁজ করে নিচে ঝুঁকতে আমি 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিলাম। শাওন বলল, এখন কি বলবা? যে রুমে কুকুর এসেছে, সেটা কামড়াতে এসেছে? আমি মুখ ঢেকেই বসে রইলাম। শাওন আমার 2 হাত টেনে নামিয়ে দিল। আমি চোখও বন্ধ করেছিলাম। ঠোঁটে ঠোঁট চেপে আস্তে করে এক চোখ খুললাম। শাওন একটা ট্রাউজারের সাথে স্যান্ডেল গেঞ্জি পরে আছে। অনেক ঘেমে গেছে, জিম করছিল মনে হয়। আমি তো ঘুমাচ্ছি মনে করেছিলাম। আস্তে আস্তে 2 চোখই খুললাম। তারপর নিচের দিকে তাকিয়ে হাত দুটো ছাড়িয়ে নিলাম। শাওন বলল, বের হও এক্ষুনি। আমি ওনার দিকে একটু তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। মনে মনে বললাম, আজ বের হলে আবার যদি ড্রয়িংয়ের সামনে টানতে টানতে নিয়ে ধাক্কা দেয়, তখন আবার হাত কেটে গেলে ভাবার সাথে সাথে না সূচক মাথা ঝাঁকালাম, অর্থাৎ আমি বের হব না। শাওন ভ্রু কুচকে বলল, বের হতে বললাম না? আমি আবার না সূচক মাথা ঝাঁকিয়ে বললাম, বের হলে আপনি আমাকে আবার ব্যথা দেবেন। শাওন বিরক্তির সাথে বলল, আবার এই রুমে কেন এসেছো তাহলে? আর চাবি কই পেয়েছো? আমি এদিক ওদিক তাকাতে তাকাতে বললাম, চাবি? কিসের চাবি? জানা না কিসের চাবি? আমি একটু আর চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলাম। শাওন কিছু একটা চিন্তা করে বলল, কাল রাতে এজন্যই ড্রয়ার হাতাহাতি করছিলা। আমি যেন কিছুই জানি না এমন ভান করে তাকালাম। শাওন আমার কোলের ওপর পড়ে থাকা চাবির দিকে তাকালো। আমি সাথে সাথে চাবিটা হাতের মুঠোয় নিয়ে ফটফট করে ফেললাম।
হ্যাঁ ঠিক ধরেছেন, চাবি নিতে গিয়েছিলাম। আমার লাগেজ থেকে পাখি দুইটা নিয়েছেন কেন? শাওন আমার কথায় পাত্তা না দিয়ে বলল, চাবি এদিকে ফেরত দাও। আমি হাতটা পিছিয়ে সরিয়ে নিলাম, তারপর ওনার দিকে ভয়ে ভয়ে তাকালাম। আবার রেগে যাচ্ছে। উফ, উনি অফিসে যাওয়ার পর আসলে এমন ঝামেলা হতোই না। শাওন বলল, তাহলে আজ সারাদিন এই রুমেই থাকো বলেই শাওন উঠে দাঁড়ালো। আমি শুনে ভয়ের সাথে সাথে বের হলাম। শাওন হেঁটে দরজার বাইরে গিয়ে সেটা আটকাতেই যেতেই আমি হাত দিয়ে দরজা ধরলাম আর কাঁদো কাঁদো গলায় বললাম, বের তো হয়েছি, আটকাবেন না প্লিজ। শাওন গম্ভীর মুখ করে আমার দিকে তাকিয়ে দরজা ছেড়ে দিল। আমি সাথে সাথে বাইরে এসে দাঁড়ালাম আর আরও চোখে ওনার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। শাওন আমার দিকে এক পা এগিয়ে এসে বলল, চাবি দাও। আমি পিছিয়ে গিয়ে বললাম, না দেব না। শাওন আমার হাতের দিকে হাত বাড়াতেই আমি আবার পিছিয়ে গেলাম। আগে পাখি দুইটা দেন, তারপর দেব। শাওন রেগে এগিয়ে আসতে আমি আরও পিছাতে গিয়ে ডাঙ্গাতে আগাছার পেন্টিংয়ের ফ্রেমের কোণের প্রান্তের সাথে পিঠেগুলোতে খেলাম, ঠিক যেখানে ফুটবল ফেটেছিল না। আমি ব্যথায় উফ বলে উঠলাম আর পিঠের পেছনে হাত দেওয়ার চেষ্টা করলাম। শাওন একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে এসে আমাকে টান দিয়ে পেছনে ঘুরালো, তারপর বলল, চুল বাঁধতে পারো নাকি সারাদিন ছেড়ে রেখে দাও, সরাই চল। আমি ভ্রু কুঁচকে মনে মনে বললাম, সারাদিন কখন খুলে রাখি, আর রাখলেও সেটা আমার ইচ্ছা। শাওন আবার বলল, কি হলো, সরাও। আমি মুখ ভেঙে দিয়ে তারপর সরালাম। মাতবাড়ি করে ব্যান্ডেজ খুলছিলাম। শাওন বলল, আমি কিছু না বলে কপাল কুঁচকে সামনের দিকে তাকিয়ে রইলাম। এখানে চুপচাপ দাঁড়াও, গম্ভীর গলায় বলে শাওন নিজের রুমে গিয়ে আবার সে ব্যান্ডেজ আর অ্যান্টিবায়োটিক ক্রিম নিয়ে আসলো। আমি বললাম, আমি নিজেই পারবো। শাওন আমার কথায় কান না দিয়ে পিঠে ক্রিমটা লাগিয়ে দিল। শাওনের ছোঁয়ায় একটু কেমন কেমন লাগলো, নর্মাল না। তারপরও ব্যান্ডেজটা লাগিয়ে দিতে দিতে বলল, এটা যেন এখানেই থাকে। আমি ওনার দিকে ঘাড় ঘুরিয়ে বললাম, গোসলের সময় আমি খুলে ফেলবো, একটা গাধা, বলে শাওন নিজের রুমে চলে গেল। আমি একবার ওই রুমটার দিকে আবার তাকিয়ে তারপর মন ভরা হয়ে নিজের সোফায় গিয়ে বসলাম। তারপর ড্রাইংয়ে তাকিয়ে দেখলাম কোনো নাস্তা তৈরি এখনও করেননি শাওন। যাক ভালো, আমি আজ কুমড়া খেতে চাচ্ছি না। তাই ফট করে কিচেনে চলে গেলাম। ফ্রিজ থেকে একটা ডিম বের করে ফ্রিজ বন্ধ করে গিয়ে থেমে চিন্তা করলাম, উনি কি খাবেন? দুইটা ভাজি করব। এদিক ওদিক তাকিয়ে ভাবলাম, নিই দুইটা, না খেলে আমি খেয়ে নেব। হুট রুটি ফেলে ফ্রিজে আগে থেকে রাখা একটা রুটি, আবার একটু টিস্যু, তার উপর আবার আরেকটা রুটি, এইভাবে। তাই রুটি নিয়ে সেখানে নিলাম আর পেঁয়াজ ও আলু কুচি করে নিয়ে তেলের ওপর ভেজে ডিম দিয়ে দিলাম। অনেক দিন পর ডিম খাবো, কী যে মজা লাগছে। গরিলাটা কুমড়ো খাওয়াতে খাওয়াতে মারতই আমাকে। আমি টেবিলে খাবার রেডি করতেই শাওন গোসল করে একটা কালো টি শার্ট পরে বেরিয়ে এলো। আমি ওনার দিকে আরও চোখে তাকিয়ে টেবিলে বসে গেলাম। শাওন দূর থেকে টেবিলের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, তোমাকে আমি ওনাকে থামিয়ে দিয়ে ব্যঙ্গ করে বললাম, হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরে যেতে মানা করেছেন। রোজ রোজ কুমড়ো খেয়ে আমি কুমড়োর মতোই হয়ে যাচ্ছি, তাই আজ ডিম খাবো। শাওন কিচেনের দিকে যেতে লাগলো, তখন আমি আবার বলে উঠলাম, আপনার জন্যও ডিম। শাওন আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আবার কিচেনের দিকে রওনা দিল। আমি বলে উঠলাম, ভয় নেই, খেলে আপনি মরে যাবেন না। শাওন রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলল। আমি একটা মুখ ভেঙচি দিলাম, তারপর নিজে প্লেটে মনোযোগ দিলাম। শাওন একটু পরেই এসে টেবিলে বসলো, সাথে করে আনলো গাজর ভাজি ও ওই ভাজির দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বললাম, ভিটামিন এ খেতে এত ভালো লাগে, তবে এই কুমড়া গাজর আর ছোট মাছ আমি খেতেই পারি না। আমার পছন্দের পুরোই উল্টো, ওনার পছন্দ ডিম খেলেন না। আমার শিখে ওনার রুটি দিয়ে ওই গাজর ভাজি খেয়ে নিলেন, আর খাওয়ার সময় সর্বদা হাতে থাকবে ফাইল, না হলে ফোন। আজও আছে, তবে ফোন খাওয়া শেষ করে শাওন বের হচ্ছিল, তখন আমিও গুটি গুটি পায়ে ওনার পেছনে বেরিয়ে আসতে লাগলাম। শাওন ভ্রু কুচকে বলল, তুমি কোথায় যাচ্ছ? আপনার সাথেই যাচ্ছি। আমি কপাল কুচকে বললাম। শাওন রেগে বলল, আমি বলছি যে নিয়ে যাব। আমি বললাম, রেগে যাচ্ছেন কেন? আমরা সারা দিন বসে থাকতে ভাল লাগে না, আমিও যাব। বলে ওনার উত্তরে অপেক্ষায় না করলে লিফটের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। উনি দরজা অফ করে বিরক্তির সাথে আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, তোমার সমস্যা কি? আমি বললাম, আমার তো কোনোই সমস্যা নেই। শাওন কিছু বলার আগে লিফট চলে আসলো, তাই আমি উঠে পড়লাম। শাওন আমার পাশে দাঁড়িয়ে বলল, আজই লাস্ট। আমি কোনো কথা না বলে মুচকে হাসলাম। গাড়িতে বসে খুশি মনে সিট বেল্ট লাগালাম। আচ্ছা, আবহাওয়াটা সত্যিই অনেক সুন্দর। এই রাস্তাটাতে সকালে একটু কম জ্যাম থাকে,
মোটামুটি ফাঁকা রাস্তার সাথে ঝলমলের রোদ, বাহিরের দৃশ্যটা অনেক ভালো লাগছে। এছাড়া পুরো নীল আকাশে মেঘগুলো উঠছে, মেঘগুলোকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। জানালাটা খোলা হলে ভালো হতো। এসি ছেড়ে কী পায় বুঝি না, জানালা খোলা হলে সেটা দিয়ে কত সুন্দর বাতাস আসতো। ফুরফুরে বাতাসে মনও ফুরফুরে হতো। এগুলা জানেন বলেই তো অনেক বড় গোমরামুখ হয়ে যাচ্ছে দিন দিন। আমি শাওনের দিকে তাকালাম, তারপর একটু চিন্তা করে বলে উঠলাম, জানালার কাজটা নামিয়ে দিল না? শাওনের সামনে তাকিয়ে আছে, যেন শুনতেই পায়নি। তাই আমি জোরে বলে উঠলাম, কাজটা নামিয়ে দিন। শাওন রেগে আমার দিকে তাকিয়ে আবার সামনে তাকালো আর বলল, আর একটা এক্সট্রা কথা বললে এখানে নামিয়ে দিয়ে চলে যাব। আমি মেজাজ খারাপ করে ওনার দিকে তাকিয়ে তারপর মুখ গোমরা করে সামনে তাকিয়ে রইলাম। সত্যি গরিলাও এর চেয়ে ভালো। শাওনের অফিসে এসে পৌঁছে বড় কাচের দেওয়ালে দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। আর যদি গ্রামে থাকতাম তাহলে অবশ্যই পুকুরে গোসল করতে যেতাম। শাওন চেয়ারে বসে ল্যাপটপ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। একটু পরেই সুমনা এসে ঢুকলো। আমাকে দেখেই বলল, ওরে তুমি এসেছো আজও, অনেক ভালো হয়ে করেছো। আমিও ভালো ফোন করতাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। আমি হাসি মুখে সুমনার দিকে তাকালাম। সুমনা আমার দিকে এগিয়ে এসে বলল, সামনে আমাদের অফিসে প্রতিষ্ঠান বার্ষিকী আছে, আমরা সবাই থাকবো। আমি চাই তুমিও আসো, মজা হবে অনেক। আমি শাওনের দিকে তাকালাম। সে কাজে ব্যস্ত। সুমনা বলল, ওর দিকে তাকানো লাগবে না, আমি ইনভাইটেশন দিয়েছি, ওর কিছু করার নাই। শাওন এবার এদিকে তাকালো, আমিও তাকালাম। শাওন কিছু না বলে আবার নিজের কাজ করতে লাগলো। সুমনা ফিসফিসে আমার কানে কানে বলল, নীরবতা সম্মতির লক্ষণ। তারপর আমার দিকে তাকিয়ে একটা চোখ মারল সুমনা। আমি নিঃশব্দ হাসি দিলাম। সুমনার আজ কাজ আছে, ওকে ক্লায়েন্টের সাথে মিটিংয়ে বসতে হবে। আজ ওকে পাওয়া যাবে না। তাই আমি কি করব ভাবতে লাগলাম। যদিও করার কিছু নেই, তাই কাছে জানালার কাছে দাঁড়িয়ে রইলাম। যতই দেখি ততই তাকিয়ে থাকতে ইচ্ছা করে। অনেকক্ষণ পর চোখ সরিয়ে শাওনের চেয়ারের দিকে তাকালাম। শাওন নেই, বাহিরে গেছে। হয়তো ভাবলাম চেয়ার টেনে এখানে একটু বসে দৃশ্য দেখব, তাই চেয়ারটা নিতে গেলাম। হঠাৎ মনে হলো শাওনের এই বুক সেলফের থেকে বই নিয়ে পড়তে কেমন হয়, দারুণ হবে। আমার মনোরম দৃশ্য সামনে চেয়ার পাতিয়ে পা তুলে বই পড়ার মজাই আলাদা হবে। গায়ে এসে হালকা রোদ পড়বে, এসি ঠান্ডা, শীতকাল পরিবেশ তৈরি হবে। আর আমি মনোযোগ দিয়ে বই পড়ব। সাথে এক কাপ চা হলে আরও ভালো হতো, কিন্তু সেটা পাওয়া যাবে না। তাই যেটুকু পাচ্ছি তাই যথেষ্ট। আমি কাঠের উঁচু বুক সেলফেটার সাথে এগিয়ে গেলাম। সব বই প্রায় ইংলিশে। স্কুলে এগুলোও পড়তাম, সাথে বিভিন্ন ইংলিশ গল্পও পড়তাম, যেগুলো বিশেষ মানুষদের জীবন নিয়ে লেখা। এখান তো তেমন কিছু পাবো না বলে মনে হয়। উঁচুতে কয়েকটা বই থাকতে পারে মনে করে চেয়ার টেনে নিয়ে উঠে দাঁড়ালাম। সত্যি অনেক বড় সেলফ। উপরে বইগুলো কিভাবে নাগাল পাবো? কেউ অবশ্যই গরিলাটা বই অবধি পড়ে কিনা, তা শুধু সাজিয়ে রাখার জন্য রেখেছে কিনা কে জানে। আমি পা উঁচু করে বই গুছতে লাগলাম। একটাও তো পড়ার মতো না, সব আর্ট সম্বন্ধে লেখা বই। হঠাৎ শাওন পিছন থেকে বলল, কি করছো তুমি? আমি চমকে উঠলাম। বুকে এক হাত রেখে হালকা ঘাড় ঘুরিয়ে বললাম, দেখছেন না বই খুঁজছি, পড়বো। তোমার জন্য ওখানে কেন বই নেব? নামো, শাওন বিরক্তির সাথে বলে উঠল। আমি ওনার কথায় কান দিলাম না, বই খুঁজতে লাগলাম। আর একটা পেয়েও গেলাম, ঢেল কার্নেগির বই। বাহ, আর কি লাগে, এই লোক অনেক সুন্দর লেখে, কিভাবে সফল হওয়া যায়, এছাড়া আরও অনেক কিছু। কিন্তু বইটা একটু বাম দিকে। নেমে চেয়ার সরিয়ে আমার উঠলে হাতে পাবো, কিন্তু নামতে ইচ্ছে করছে না। আমি এভাবেই হাত বাড়িয়ে বইটা কোনো মতে হাতে নিলাম। সেই সময় শাওন এসে আমার চেয়ার নাড়িয়ে বলল, নামতে বললাম না? ওনার এই চেয়ার নাড়ানোর জন্য আমি ব্যালেন্স না রাখতে পেরে পড়ে গেলাম। ভয়ে চোখ মুগ্ধ করে নিলাম, কিন্তু অবাক কাণ্ড হলো, ব্যথা লাগলো না। তাই আস্তে আস্তে ঠোঁটে ঠোঁট চেপে একটা চোখ খুললাম। তারপর চোখ বড়সড় হয়ে গেল। শাওন ধরে নিয়েছে, যাক বাঁচা গেল। কিন্তু ওনার চোখ মুখে যে রাগের আভাস দেখছি, তাতে মনে হচ্ছে আমাকে এখনই ফেলে দেবে। এক হাত দিয়ে আগে থেকে ওনার কাঁধ ধরা ছিল, সেই হাতের বইটা আছে। আর এখন ভয়ে ভয়ে অন্য হাত দিয়ে ওনার কাঁধের কাছে শার্ট চেপে ধরে বললাম, ভুলেও ফেলবো না একদম। শাওন আমার শার্ট চেপে ধরে থাকা হাতটার দিকে তাকালাম, তারপর রেগে আমার দিকে তাকালাম। বললাম, আপনাকে আপনার মায়ের দিব্যে, একদম ফেলবেন না। সুইটি অনেক রাগ আর ক্ষোভ নিয়ে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। মেয়েটার সুন্দর মনে করেছিলাম, কিন্তু এখন মোটেও তা মনে হচ্ছে না। সুইটি দাঁতে দাঁত চেপে বলল,
কথাটা বলেই সুইটি আমাকে থাপ্পড় মারার জন্য হাত তুলতে শাওন আমার হাত ধরে টেনে সরিয়ে নিল। সুইটি আরও রেগে গেল, কিন্তু সেই রাগের সাথে একটা ব্যঙ্গ হাসি দিল, অর্থাৎ তার সহ্য হচ্ছে না এসব। আমি শাওনের দিকে তাকালাম। শাওন স্থির দৃষ্টিতে সুইটির দিকে তাকিয়ে আছে। সুইটি কিছু বলার আগে সুমনা এসে আমার পাশে দাঁড়ালো আর বলল, সুইটি দয়া করে এখানে সিন ক্রিয়েট করো না, অনেক হয়েছে। তোমার না এক্সিমেন্ট হয়ে গেছে, তাও কেন শাওনের লাইফে নাক গলাচ্ছ? আমি শুনে অবাক হয়ে গেলাম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? কয়েকদিন পরেই তো মনে হয় বিয়ে হবে, তাও এই অবস্থা? সুইটির আগে গজগজ করে সুমনার দিকে তাকালো, তারপর একবার আমাদের হাতের দিকে তাকালো, কারণ শাওন আমার হাত এখনও ধরে আছে। আমি সুইটির দৃষ্টি বরাবর খেয়াল করে নিজের হাতের দিকে তাকালাম, তারপর শাওনের দিকে তাকালাম। শাওন তো সোজা রাগে চোখে সুইটির দিকে তাকিয়ে আছে। সুইটি আর কিছু না বলে চলে গেল। আমি নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু শাওন আরও শক্ত করে ধরলো। আমি ধরে থাকা শাওনের হাতটা অন্য হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলাম। বললাম, কি করছেন আপনি? লাগছে আমার। শাওন আমার দিকে তাকিয়ে বলল, তোমার এসবের মধ্যে জড়াতে কে বলছে? আমি কিছু বলার আগে সুমনা বলল, ও ঠিকই করেছে। শাওন আমার হাত ছেড়ে দিল। সুমনা বলল, অনেক হয়েছে, এখন চল যাওয়া যাক। গাড়িতে উঠে শাওন নিজের কোটটা খুলে পেছনে সিটে রাখলো আর টাইটা টিলে করে নিল, কারণ পানিতে কোট সহ শার্টও কিছুটা ভিজেছে। সুমনা এসে আমার পাশে কাছে টোকা দিল। শাওন কাজ নামালো। সুমনা আমাকে বলল, আবার দেখা হবে। আজকের জন্য অনেক সরি। কি থেকে কি হয়ে গেল? আমি হালকা হেসে বললাম, আবার দেখা হবে। সুমনা শাওনের দিকে তাকিয়ে বলল, তোর মাথা ব্যথা গেছে নাকি আমি ড্রাইভ করে দিয়ে আসবো? শাওন বলল, লাগবে না, পারবো। সুমনা আমার দিকে তাকিয়ে বলল, নিজের বরের খেয়াল রেখো। আমি এই কথাটা শুনে বিব্রতিকর দৃষ্টিতে সুমনার দিকে তাকালাম, আর শাওন সুমনার দিকে ভ্রু কুঁচকে তাকালো। তারপর সুমনা হাসি মুখে গুড নাইট বলে নিজের গাড়ির কাছে রওনা হলো। শাওন আবার কাঁচ উঠিয়ে দিতে যাওয়ার সাথে সাথে আমি ওনার হাত ধরে বললাম, এটা খোলা থাকুক না। শাওন আমার দিকে তাকিয়ে তারপর নিজের হাতের দিকে তাকালো। আমি হাত সরিয়ে নিলাম। উনি আমার গায়ের দিকে তাকালেন। আমি বুঝতে না পেরে বললাম, কি সিট বেল্ট? শাওন বলল। আমি খেয়াল করলাম যে সিট বেল্ট পরনি। তাড়াতাড়ি সিট বেল্ট লাগিয়ে নিলাম। শাওন গাড়ি স্টার্ট দিল। যাক, আজ জানালা খোলা পাওয়া গেল। অনেক সুন্দর বাতাস। বাইরে হাত বাড়িয়ে বাতাস অনুভব করতে লাগলাম। শাওন গম্ভীর গলায় বলল, হাত ভেতরে রাখো। আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। শাওন আমার দিকে এক পলক তাকিয়ে আবার সামনে তাকালো। তারপর কাজ উঠিয়ে দিতে যেতেই আমি হাত ভিতরে রেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, হ্যাঁ রেখেছি, অফ করবেন না? তারপর জানালা দিয়ে বাহিরে তাকালাম। বাতাসে এসে নাক মুখে লাগছে। সত্যি অনেক ভালো লাগছে আজ। খোলা চুলগুলো বাতাসের কারণে উড়ে মুখে পড়ছে। বাসায় ঢুকতে স্নোবলের সোফা থেকে লাফ দিয়ে নেমে আমার কাছে দৌড়ে এলো। খুশিতে সে লেজ নাড়ছে আর লাফাচ্ছে। আমি হাঁটু বাস করে স্নেহবেলকে মাথায় হাত বলিয়ে দিতে লাগলাম। শাওন স্নোবেলের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে তারপর নিজের কোটটা সোফার উপর রেখে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর কপালের দুই পাশ দুই হাতের 4টা আঙ্গুলে দিয়ে চেপে ধরে তারপর সোফার পিছনে মাথাটা হেলিয়ে চোখ বন্ধ করে রইল। আমি খেয়াল করে বুঝলাম যে এখনও মাথা ব্যথা আছে। চুপ করে বসতে বললাম, কিন্তু সে এটা বুঝতে পারছে না। এটা সে খেয়ে নিজে ভালো মুখ দিয়ে ঘেউ ঘেউ করছে না। আমি শাওনের পেছনে গিয়ে দাঁড়ালাম। তারপর 7-5 চিন্তা না করে ওনার কপালে হাত দিলাম। শাওন ফট করে আমার হাতটা ধরে নিয়ে ওইভাবেই চোখ খুললো। আমি ধমকে তাকালাম। শাওন আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর বলল, কি করছো তুমি? আমি একটা ঢোক গিলে থেমে থেমে বললাম, এটা করলে ঠিক হয়ে যাবে মাথা ব্যথা। শাওন বলেই মাথা তুললে গেল। আমি সাথে সাথে ওনার 2 কাঁধ টেনে সোফার সাথে লাগিয়ে দিলাম। উনি মাথা আবার পিছাতে হেলিয়ে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করছো তুমি? আমি ভ্রু কুঁচকে বলে উঠলাম, আপনার বাবা মা জন্মের সময় আপনার মুখ মধু দেয়নি? খাটা খাটা ছাড়া কিছুই করতে পারেন না, তাই চুপ থাকুন। না পেরে তাকিয়ে রইলাম। ওনার এভাবে তাকিয়ে থাকা দেখে আমার নিজেরও কেমন কেমন লাগছে। শাওন ভ্রু কুঁচকে বলল, কি করতে চাচ্ছ? আমি একটা ঢোক গিলে বললাম, চোখটা একটু বন্ধ করেন। শাওন বলল, কেন? আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, তাহলে আর কি, তাকিয়েই থাকুন। বলেই এদিক ওদিক তাকাতে লাগলাম। উনি মাথা তুলে বসলেন। এদিকে স্নোবেল এত সময় আমার মনোযোগ পাওয়ার জন্য পায়ের কাছে গা ঘেঁষে ঘুরে বেড়াচ্ছে, তাই আমি বসে স্নোবেলকে আদর করতে লাগলাম।
শাওন উঠে নিজের রুমে চলে গেল। আমি আরও চোখে তাকালাম, তারপরে আবার স্নোবেলকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। রাতের দিকে টেলিফোন বেজে উঠলো। আমি তখন ঘুমানোর জন্য মাত্র সোফায় বসেছি। ফোন তুলে কানে নিলাম। সুমনা ফোন করছে, ঘুমাচ্ছিল। সুমনা জিজ্ঞেস করলো, আমি বললাম না, এখনও ঘুমাইনি। আমি ফোনটা অন্য কানে নিয়ে বললাম, হ্যাঁ আছে, এই শুক্রবার যাই, রিসোর্ট বুক করে নিয়েছি, সব ফ্রেন্ডই ফ্রি, ভালো মতো ব্যাগ গোছাও, আমি ড্রেস কিনবো, মানে একসাথে শপিং যাব। ওকে বলল, কেন কিন্তু? কাল আছে। শাওন গিয়ে দরজা খুলে দিল। সুমনাকে দেখে শাওন বলে উঠল, তুই এখানে কেন? কেন আসতে পারি না নাকি? বলেই সুমনা ঢুকে পড়ল। আমি সুমনাকে দেখে হাসি মুখে তাকালাম আর বললাম, কেমন আছো? সুমনা আমার পাশে বসে স্নোবলকে আদর করতে করতে বলল, আমি ভালো, এখন বলো রেডি? শাওন বুকের কাছে হাত গুজে তাকিয়ে আছে। আমি শাওনের দিকে তাকিয়ে আবার সুমনার দিকে তাকালাম। শাওন সুমনাকে বলল, কিসের জন্য রেডি? শপিংয়ের জন্য রে, আজ আমরা শপিংয়ে যাচ্ছি। সুমনা বলল, শাওন কিছু বলতে যাবে এর আগেই সুমনা আবার বলল, তোর আপত্তি থাকলেও যাচ্ছি, না থাকলেও যাচ্ছি, বেশি সমস্যা হলে তুই চল। শাওন বলল, আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। সুমনা একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আর কি, চল মিলা, আজ তোমাকে বসুন্ধরা ঘুরে দেখাবো। শাওন নিজের রুমে চলে গেল। আমি সুমনার সাথে রওনা দিলাম। গিয়ে সেই বড় বসুন্ধরা শপিং মলে ঢুকলাম। বাবা গো, এত বড় শপিং মল! আমি হাঁ হয়ে গেলাম। অনেক সুন্দর। সুমনা অনেক ওয়েস্টার্ন ড্রেস দেখাতে লাগলো, কিন্তু আমি তার কোনোটাই নিতে রাজি না। আমি সুমনাকে 3 পিসের কথা বললাম, সুমনা তাতে রাজি না। আমি অনেক কষ্টে সুমনাকে বুঝিয়ে 3 পিস কিনলাম, কিন্তু সেগুলোর দাম শুনে আমার মরে যাওয়ার মতো অবস্থা। সুমনার একটা কার্ড ব্যবহার করেন, সব কিনে নিল। আমি চোখ বড়সড় করে তাকিয়ে রইলাম। বাসায় আসার সাথে সাথে টেবিলে আমরা দুপুরে খাবার প্রস্তুত পেলাম। স্লোবেন আমাদের দেখে খুশিতে দৌড়ে এলো। আমরা সোফার উপর সব ব্যাগ রেখে আমরা ফ্রেশ হয়ে বসে পড়লাম। সুমনা খাবার টেবিলে বসে গল্প আরম্ভ করলো। সে সাজে গিয়ে কি করবে? আমি অনেক আগ্রহের সাথে শুনেছি। শাওন চুপচাপ খাচ্ছে। আজ মেনুতে কুমড়ো পেলাম না এখনও, মনে হয় রাতে কুমড়ো হবে। সুমনা খাওয়া শেষে বলল, এখন আমরা মুভি দেখবো। শোনার সাথে সাথে শাওন বলে উঠল, নিজের বাড়ি গিয়ে দেখ। সুমনা বলল, কেন, তোর কি সমস্যা? ওসব মুভি এখানে চলবে না। সুমনা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? সব মুভি। শাওন সুমনার দিকে রাগে চোখে তাকালো। সুমনা বলল, বেশি দে আউট দেখবো, এতে কি সমস্যা আছে তার? বারবার মুখের দিকে তাকিয়ে রইলাম। বুঝি না ওনারা আমার মুভি দেখতে এত নাক গলানো কেন। খাওয়া শেষ করে সুমনাকে চলে যেতে হলো, ওর নাকি কাজ আছে। আমি সবগুলো শপিং ব্যাগ খুলে ড্রেসগুলো বের করে করে সোফায় সাজাতে লাগলাম। তারপর একসাথে করে নিয়ে শাওনের রুমে উকে দিলাম। উনি বাথরুমে। যাক ভালো। আমি তাড়াতাড়ি নিজের লাগেজগুলো সবগুলো জামা কাপড় রাখলাম। শ্রবণও আমার পেছনে পেছনে চলে এসেছে। আমি লাগেজে আবার ড্রেসিং টেবিলের সাইডে সরিয়ে রাখলাম, কিন্তু বের হতে যাব এমন সময় শাওনের টেবিলে রাখা ফাইলটার দিকে চোখ পড়ল। আমি অবাক হয়ে সেটা হাতে নিলাম। সেই হেয়ার স্টাইলের লগে ডিজাইনের ফাইল, নিউ কয়েকটা লগে একে। শাওন তার মধ্যে লাস্টের দিকেটা একটা মেয়েও মাথা চুল পেছনে সব ঝুলিয়ে নিয়ে বসে আছে, এমন একটা ডিজাইন। আমি শিওর আমি আমার মতো চুল, তার চেয়ে বড় কথা আমি এভাবে চুল শুকানো। আমার জিনিস তোমাকে ধরতে মানা করেছি। আমি ঘাড় ঘুরিয়ে তাকে আমার মতো করে আঁকা ডিজাইন দেখে বললাম, এটা আপনি আমাকে এঁকেছেন তাই না? শাওন ভ্রু কুঁচকে তাকে বলল, তোমাকে আঁকতে যাব কেন? বলেই ফাইলের দিকে হাত বাড়ালো। আমি সাথে সাথে ফাইল নিয়ে সরে এসে বললাম, মিথ্যুক। শাওন কড়া চোখে তাকিয়ে বলল, এদিকে দাও ফাইল। আমাদের মাঝ বরাবর বসে একবার আমার দিকে একবার শাওনের দিকে তাকাচ্ছে। আমি বললাম, আমাকে কেন এঁকেছেন? শাওন রেগে বলল। আমি বললাম, কিসের শাওন? আমরা এদিকে এগিয়ে এসে আমার হাত ধরে টান দিয়ে আমার মাঝখানে বসে থাকা স্নোবলের সাথে পায়ে বেঁধে ব্যালেন্স হারিয়ে ফেললাম, কারণ স্নোবলের গায়ে যেন পা না লাগে। সেইভাবে পা ফেলতে গিয়ে শাওন বুকে এসে